আজ আপনি শুনবেন সাহেব সর্দারের কাহিনী দ্য অ্যান্টস কলোনি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক শ্রী সাহেব সর্দারের জন্ম হাওড়া জেলায়। পেশাগতভাবে তিনি ইঞ্জিনিয়ার। লেখালেখি শুরু স্কুল ম্যাগাজিনে। বর্তমানে বিভিন্ন ফেসবুকের পেজে লেখালেখি করে থাকেন তিনি। তাঁর লেখা প্রথম বই মাই ফ্রেন্ড ইজ আ সোশিওপ্যাথ প্রথম প্রকাশিত হয় 2020 সালে নোশন প্রেসের তরফ থেকে। এই বইয়েরই প্রথম গল্প দ্য অ্যান্টস কলোনির বঙ্গানুবাদ আমাদের আজকের পরিবেশনা। রেডিও মিলনের পক্ষ থেকে লেখক শ্রী সাহেব সর্দারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। ইন্সপেক্টর বিশ্বাসের চরিত্রে অভিক, ডক্টর চ্যাটার্জির ভূমিকায় দীপক, মিস চারু মিত্রার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অভির ভূমিকায় সায়ন, বঙ্গানুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে সাহেব সর্দারের কাহিনী দ্য অ্যান্টস কলোনি। আচ্ছা, তুই কি শিওর তুই এটা করতে চাস? ইয়েস, অ্যাবসলিউটলি। অতীতের একটা ঘটনার কথা মনে করে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, তুই আমাকে বলতে চাইছিস যে আমরা সমস্ত বাজিগুলোতে একসঙ্গে আগুন ধরিয়ে দেব, অথচ কেউ আমাদের প্যাঁদানি দেওয়া তো দূরের কথা, ধরতেও পারবে না? কেন ভয় পাচ্ছিস বলতো? কিচ্ছু হবে না। ও রিয়েলি? তোর কি মনে নেই আগেরবার আমরা দীঘায় এসে ঠিক এই কাজটাই করেছিলাম, আর তারপর এখানকার লোকেদের হাতে আমাদের কেমন পিটুনি খেতে হয়েছিল? আর তুই এবারেও সেই একই কাজ করতে বলছিস? গতবারের ঘটনাগুলো মনে করে আমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তুই চুপ কর তো। তোর কি মনে নেই যে আগেরবার কাণ্ডটা আমরা করেছিলাম নিউ দীঘায়, আর এটা হচ্ছে ওল্ড দীঘা? আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সমস্ত রকম খারাপ পরিস্থিতির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম, কারণ তাছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। গত 3 বছর ধরে আমি অভিকে যতটা চিনেছি, ওর ওই শয়তানি হাসিটার পর ওর মত পরিবর্তন করা এক প্রকার অসম্ভব। আমিও অভিকে একলা বিপদে ফেলতে চাই না, কারণ ওর সঙ্গ আমার কাছে প্যান্ডোরা বক্সের মতো, যা খোলা হলে নিশ্চিত কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে জেনেও পূর্বপুরুষদের সময় থেকে বয়ে আসা জনশ্রুতির কৌতূহলের বশে শেষ পর্যন্ত সেটা খুলেই ফেলা হয়। আমি মনে মনে প্রার্থনা করতে করতে অভির পেছন পেছন চলতে লাগলাম। এই রকম পরিস্থিতি থেকে আমাকে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারেন। গত 3 বছরে ভগবান আমাকে অনেক সাহায্য করেছেন। সবসময় হয়তো সাহায্য করেন না, কিন্তু বেশিরভাগ সময়ই প্রার্থনা কাজে লেগেছে। যেমন গতবার এই একই কাণ্ড করার সময় যখন একটা আস্তা কুঁড়ে আগুন লেগে যায়, তখন সেখানকার লোকেরা আমাদের মারধর করলেও পুলিশে দেয়নি। আমাদের মার খেতে দেখে কিছু সিভিক পুলিশ এবং বেড়াতে আসা কিছু লোকজন মিলে তাদের হাত থেকে আমাদের বাঁচায়। আমি বুঝতে পারি না মানুষ এই সব পরিস্থিতিতে এত উত্তেজিত হয়ে যায় কিভাবে। তাদের আচরণ দেখলে বুলফাইটের ষাঁড়ের কথা মনে পড়ে যায় তখন। হয়তো তারাও তাদের পরিবার এবং সমাজের জন্য এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, তাই এমন আচরণ করে ফেলে। যেমন আমাদের শয়তানির জন্য উত্তেজিত হয়ে আমাদের প্লাস্টিকের তৈরি খেলনা পুতুলের মতো পিটিয়েছিল লোকজন। শয়তানির কথা মনে হতেই আমি আবার অভিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই কাজটা করার জন্য সত্যিই রেডি? মানে বলছিস কোনো ঝামেলা হবে না? ও আমার দিকে একবার কিছুক্ষণ ফিরে তাকিয়ে রইল। আমি তখনই বুঝতে পারলাম বর্তমানে আমি তার হাতের পুতুল। এখন ভগবান ছাড়া সত্যিই কেউ আমাকে রক্ষা করতে পারবে না। জয় মা, জয় মা, জয় মা, জয় শিব শম্ভু। দেখে নাও বাবা, এবারে যেন আর কোনো ঝামেলা না হয়। সমুদ্র তীর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলে আসার পর অভি দাঁড়িয়ে পড়ল।
তারপর একবার তার রিস্ট ওয়াচটা দেখে নিয়ে বলল, তোর বয়স অনুযায়ী তুই না প্রচণ্ড ন্যাকা কান্না কাঁদিস, জানিস তো। এখান থেকে বাড়ি ফিরে গিয়ে এবার একবার কলেজ স্ট্রিট যাবি। কলেজ স্ট্রিট কেন? কারণ তোর শিবশম্ভু তোকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে আসবে বলে তো আমার মনে হয় না। কলেজ স্ট্রিটে গিয়ে একটা হনুমান চালিসা কিনবি, তারপর সেটা ভালো করে মুখস্থ করবি। হয়তো কাজে লাগলেও লাগতে পারে, কিন্তু তুই যে হারে তোর দেবদেবী পাল্টাস তাতে হয়তো সকলেই তোর ওপর খেপে যাবে। তুই কি করে জানলি যে আমি বারবার দেবদেবী পাল্টাই? অভির সাথে ঘোড়ার এই আর একটা সমস্যা, ওর কাছ থেকে কিছুই লুকোনো যায় না এবং মাঝে মধ্যে এমন সব কথা বলে যেগুলো শুনলে ওকে ভারী অদ্ভুত মনে হয়। এই মার্চ মাসের গরমে সেই কোন বিকেল থেকে আমরা এখানে এসেছি, আর তুই তখন থেকে তোর কলারের বোতামটাও একবারও খুলিসনি। হ্যাঁ, আমি খুলতে চাইনি কারণ আমি চাই না আমার গলায় সানটান পড়ুক। ওকে, অল রাইট, কিন্তু তুই এটা বল যে তুই হঠাৎ করে মহাদেবের ভক্ত হলি কেন? মা কালী কি তোর ওপর তাঁর কৃপা দৃষ্টি ফেরাননি? তুই বুঝতে পারলি কিভাবে বলতো? ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? লজিকের ডিরেক্টর হার স্বীকার করছে। এমন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ, ডিরেক্টরের মানেটা কি? তুই কি বলবি? তুই কিভাবে জানলি? দেখ, সাধারণত আমাদের কোনো আঘাত লাগলে আমরা মূলত যে ভাষায় কথা বলি সেটাই আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে। এমনকি আমাদের কাছের মানুষকে সেটাও বুঝতে পারা যায়। যেমন এই কিছুক্ষণ আগে তুই একটু হোঁচট খেয়েছিলি, ব্যথায় তোর মুখ দিয়ে অজান্তেই মা গো কথাটা বেরিয়ে এসেছিল। এর থেকে বোঝা যায় তোর বাবার থেকে তোর মা তোর বেশি কাছের। ঠিক একই রকমভাবে তোর ভক্তিও তোর অজান্তেই প্রকাশ পায়, যেটা হলো মা কালী। গত 3 বছর ধরে আমি তোর বেস্ট ফ্রেন্ড, কাজেই এরকম অনেক কিছুই আমি নোটিস করেছি। এবং একটু আগে তুই ভুল করার সঙ্গে সঙ্গে চট করে চমকে গিয়ে তোর হাতটা প্রথমে কপালে তুলে তারপর বুকে ঠেকিয়ে নিজেকে শুধরে নিলি। তাতে কি হয়েছে? এমন সাধারণ জিনিস তো অনেকেই করে। হ্যাঁ, কিন্তু বর্তমানে তুই একটা রুদ্রাক্ষের মালাও পরে আছিস, যেটা তোর কলারের ফাঁক দিয়ে উঁকি মারছিল। রুদ্রাক্ষের মালাও কিন্তু শিবের সাথে যুক্ত, এবং তুই প্রথম থেকেই ওটা আমার কাছ থেকে লুকোনোর জন্য কলার পর্যন্ত বোতামটা লাগিয়ে রেখেছিস। ব্যাপার হলো, ভালোভাবে লক্ষ্য করলে অনেক সাধারণ জিনিসও অসাধারণ কথা বলে, এই আর কি। ওর কথা শুনে আমি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। ও ততক্ষণে বাজি পটকাগুলোতে মনোযোগ দিল। আগের বছরে ওই ঘটনাটা ঘটার পরেও সেই একই কাজ করাটা যেন অভির ফ্যান্টাসি। আসলে ও একটা ওটাকু, সেই জন্যই অ্যানিমে মাঙ্গা পড়ে ওর মাথায় এইসব শয়তানি ঘোরাফেরা করে। ও নিশ্চয়ই কোনো এক মাঙ্গায় জাপানিদের এমন সন্ধেবেলায় সি বিচে বাজি পটকা আর রকেট নিয়ে খেলার কথা পড়েছে, আর সেই অদ্ভুত ইচ্ছে পূরণ করার জন্য আমরা সি বিচে এসে উপস্থিত হয়েছি। অভি রকেটে আগুন ধরানো শুরু করল। 2-1টা রকেট ফাটার পর আমিও ওর দেখা দেখি একই জিনিস করতে আরম্ভ করলাম। কিন্তু তখনও জানতাম না ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। 15 মিনিট পর আমরা যখন একেবারে উৎসাহিত হয়ে রকেটে আগুন ধরাচ্ছি, তখন হঠাৎই একটা রকেট উল্টো দিকে উড়ে গিয়ে একেবারে ঝাউবনের মধ্যে গিয়ে ফাটল। আমি রীতিমতো প্যানিক করা শুরু করলাম। আবার আগের বছরের মতোই ঘটনা ঘটতে চলেছে, এবং এবারের রকেটটা আমি ছেড়েছিলাম। অভি আমাকে একটা ঠেলা দিয়ে সেদিকে ছুটে গেল। হুঁশ ফিরে পেতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপর আমিও সেই দিকে ছুটে গেলাম। যখন আমি সেখানে পৌঁছলাম, দেখলাম অভি একটা তাঁবুর পাশে জ্বলতে থাকা আগুনে বালি চাপা দিচ্ছে। আগুনটা তখনও বেশি ছড়ায়নি বলে নিভিয়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগলো না। তাঁবুটা সমুদ্র তীর থেকে অনেকটা উঁচুতে, এবং এই ঝাউ গাছগুলোর পেছনে ছিল বলে আমরা তখন দেখতে পাইনি। বর্তমানে দীঘায় টুরিস্ট আর বাইকারদের কাছে তাঁবু খাটানোটা একটা চল হয়ে দাঁড়িয়েছে। তারা সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি করে, ফুর্তি ফার্তা করে, তারপর এই তাঁবুতেই রাত কাটায়। অভি একাই আগুনটা নিভিয়ে ফেলেছিল, কিন্তু তবুও ওর দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম কোনো কথা ওকে যেন বড্ড বেশি ভাবাচ্ছে। কিরে, চল, আগুন তো নিভে গেছে, চল এবার কেটে পড়ি। ব্যাপারটা খুবই অদ্ভুত। কোন ব্যাপারটা? ওই তাঁবুটায় কি কেউ নেই নাকি?
দেখ, অনেকক্ষণ হলো কেউ আসা তো দূরের কথা, কোনো শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি না, যেন কোনো জীবনের চিহ্নই এখানে নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস, ব্যাপারটা খুবই অদ্ভুত। সেই জন্যই তো বলছি, চল এখান থেকে। এই তুই চুপ কর তো। প্রথমে এমন একটা কাণ্ড ঘটালি, এখন আবার পালাতে চাইছিস, লজ্জা লাগে না? তাহলে আপনি বলুন মিস্টার ইন্টেলিজেন্ট, আমাদের এখন এক্স্যাক্টলি কি করা উচিত? অভি আমাকে দাঁড়াতে ইশারা করে তাঁবুর দিকে এগিয়ে গেল। হ্যালো, কেউ আছেন? হেই, তুই কি পাগল নাকি? হ্যালো। অভির কাণ্ড দেখে আমিও ওর পেছন পেছন রওনা হলাম, কিন্তু আমাদের চিৎকারেও সেই নিঃশব্দ রাতের অন্ধকারে কেউ কোনো জবাব দিল না। কিছুক্ষণের মধ্যেই অভি তাঁবুটার সামনে গিয়ে উপস্থিত হলো এবং উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করলো। ততক্ষণে আমি আবার ভগবানের নাম জপ করতে শুরু করে দিয়েছি। সে আমার কাছে ফিরে এসে বলল, আমার ফোনটা আনতে ভুলে গেছি, তোরটা এনেছিস? হ্যাঁ, কিন্তু কেন? ও কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়েছিল সেই দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে গিয়ে ভেতরে দেখার চেষ্টা কর। কেন? গিয়েই দেখ না। অভির কথাটা আমার ঠিক ভালো লাগলো না। শোন, কোনো কিছু কিন্তু ছুঁবি না। আমি ধীরে ধীরে তাঁবুর দিকে এগোতে লাগলাম। আমার পাগুলো আর যেন আমার নিয়ন্ত্রণে ছিল না, নিজে থেকেই এগিয়ে চলছিল। আমি তাঁবুর কাছে পৌঁছে একটা ছোট্ট ফুটো দিয়ে ভেতরে কি আছে দেখার চেষ্টা করলাম। অন্ধকারে কোনো কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কিছুক্ষণ পরে তাঁবুর ভেতরের অন্ধকারে চোখটা সয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো আমার বা আমাদের জীবনের সব কিছু বদলাতে চলেছে। এইসব ঘটনাই ঘটেছিল স্যার। দীঘার সাব পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার মিস্টার বিশ্বাসকে আমি এতক্ষণ কথাগুলো বলছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, মৃতদেহটার ব্যাপারে আমাকে আরেকবার গোড়া থেকে বলুন। প্রথমে আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না স্যার। তারপর চোখটা যখন কিছুটা সয়ে এলো, তখন দেখলাম একজন মানুষ শুয়ে রয়েছে। আমি প্রথমে ভাবলাম সে বোধহয় ঘুমোচ্ছে, কিন্তু ওই অন্ধকারে কিছুতেই বুঝতে পারছিলাম না মানুষটা পুরুষ না মহিলা। তারপর আমার লক্ষ্য পড়ল তার গায়ের ওপরে কিছু যেন নড়াচড়া করছে। প্রথমে মনে হলো সেটা সাপ, এবং আমি স্যার ওই সরীসৃপ জাতীয় প্রাণী একেবারেই পছন্দ করি না। তাই আমার গায়ে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। আমি চিৎকার করতেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি বুঝলাম জিনিসটা সাপ নয়, কারণ জিনিসটা যেন লোকটার সারা শরীর জুড়ে ঘোরাফেরা করছে স্যার। আমার মনে হলো আমি যেন আমার চোখের সামনে কোনো নারকীয় দৃশ্য দেখছি। আমার হাত পা থেকে শুরু করে সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে এলো। শেষ পর্যন্ত আমি সেই শরীরের ওপর ঘুরে বেড়ানো জিনিসটাকে জিনিসগুলোকে চিনতে পারলাম স্যার। সেগুলো পিঁপড়ে, হাজার হাজার পিঁপড়ে, না হাজার হাজার না, লক্ষ লক্ষ পিঁপড়ে, লক্ষ লক্ষ পিঁপড়ে স্যার সেই লোকটার শরীরের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা যেন প্রায় 1 দশক পরে একত্রিত হয়ে মানুষটার শরীরের ওপর তাদের মহোৎসব করছে। তারপর আমি পুলিশকে ফোন করে ঘটনাটা বলার পর ওখানেই অজ্ঞান হয়ে যাই স্যার। তারপর আপনার এখানে জ্ঞান ফেরে, তাই তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। অজ্ঞান হয়ে যাওয়ার কারণে এখন আমি একটি হেলথ সেন্টারে রয়েছি। আপনি কি হাঁটতে পারবেন? ঘটনাস্থল থেকে আমরা প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছি। হ্যাঁ, আমি ঠিক আছি স্যার, হাঁটতে পারবো। আমরা মৃতদেহের সাথে বা তাঁবুর ভেতরে কোনো আইডি খুঁজে পাইনি। আপনাকে গিয়ে একবার মৃতদেহটা চিহ্নিত করতে হবে। আমি অভির দিকে তাকালাম। এতক্ষণ ধরে সেই ঘরের দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কথাই বলেনি। মনে হয় আমার জ্ঞান ফেরার আগেই মিস্টার বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলেন। অভির এই দরজায় হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার দৃশ্যটা
আমার অনেক দিন মনে থাকবে। এত শৃঙ্খলাবদ্ধ আর নম্র কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। কি ব্যাপার, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ 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 স্যার, সব কিছু ঠিক আছে। আমি যাওয়ার জন্য রেডি স্যার, চলুন। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলেন। মনে হলো কিছু যেন বলতে চান, কিন্তু তারপর পেছন ফিরে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও ওনার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলাম এবং অভি আমার পেছনে আসতে লাগলো। ঝাউ গাছের জন্য ওখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা প্রথমে গাড়িটা নিয়ে আপনি কাল রাত্রে যেখানে ছিলেন সেখানে গিয়ে নামব। তারপর ওখান থেকে আপনি আমাদের পথ দেখিয়ে সেই তাঁবুর কাছ পর্যন্ত নিয়ে যাবেন। আমরা গাড়িতে উঠলাম। মিস্টার বিশ্বাস ড্রাইভারের পাশে বসলেন আর আমরা বসলাম গাড়ির পেছনে। স্যার, বলছিলাম যে আমরা কি বিচে একটু দাঁড়াতে পারি? মানে আমার খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টটা যদি... ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবেন। রিয়ার ভিউ মিররে আমাদের দিকে তাকিয়ে কথাটা বললেন মিস্টার বিশ্বাস। আমরাও আর কোনো কথা বাড়ালাম না, একেবারে সোজা ওল্ড দীঘার বিচে গিয়ে থামলাম। মিস্টার বিশ্বাস কাছেই একটা খাবারের দোকানে আমাদের নিয়ে গেলেন। তাকে দেখে মনে হচ্ছিল তাঁরও কিছু খাওয়া হয়নি। তিনিও ব্রেকফাস্টটা আমাদের সাথেই সারলেন। আমার মনে হলো মিস্টার বিশ্বাস বেশ একজন ভদ্র ভালো মানুষ। এই চাকুরিতে এমন মানুষ দেখতে পাওয়া একটু বিরল। খাওয়ার সময় অবশ্য খুব একটা বেশি কথা হলো না, কারণ আমরা যখন খাচ্ছিলাম তিনি তখন আজকের খবরের কাগজটা নিয়ে ব্যস্ত ছিলেন। খাওয়ার পর তিনি আমাদের কাল রাতের রাস্তাটা দেখাতে বললেন। কাল রাতে যে রাস্তা দিয়ে আমরা সেই তাঁবুর কাছে গিয়েছিলাম সেই পথ দিয়ে ওনাকে নিয়ে চললাম। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছলাম দেখলাম পুলিশ জায়গাটা বেশ ভালোভাবে ঘিরে ফেলেছে এবং বেশ কিছু কৌতূহলী মানুষের ভিড় সেখানে জমে উঠেছে। আমরা সেই ভিড় ঠেলে পুলিশের স্ট্র্যাপ দিয়ে ঘেরা জায়গাটার মধ্যে ঢুকলাম। তবে ঢোকার আগে একটা রেজিস্টার খাতায় আমাদের সই করতে হলো। সেখানে পুলিশের তরফ থেকে 8 জন, নিউজ চ্যানেল থেকে 2 জন এবং সম্ভবত ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কয়েকজন উপস্থিত ছিলেন। মিস্টার বিশ্বাস বললেন, এদিকে আসুন, এটা সারা গায়ে স্প্রে করে নিন, এর জন্য কোনো পিঁপড়ে আর গায়ে উঠবে না। তিনি স্প্রে বোতলটা আমাদের হাতে দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। আমরা দুজনেই আমাদের গায়ের ওপর বেশ ভালোভাবে স্প্রে করে নিলাম। তবে গন্ধটা এতটাই বিচ্ছিরি ছিল যে মনে হলো সকালের ব্রেকফাস্টটা যেন মুখ থেকে বেরিয়ে আসবে এখনই। এরপর আমরা প্রায় হামাগুড়ি দিয়ে তাঁবুর ভেতরে ঢুকলাম। একজনের জন্য তাঁবুটা বেশ অনেকটাই বড়। কথাটা অভি ঠিকই বলেছে। মৃতদেহটা নিয়ে আমরা 5 জন তাঁবুর ভেতরে ছিলাম, কিন্তু এতটাই জায়গা খালি ছিল যে আমরা বেশ স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছিলাম। অন্য একজন মৃতদেহটার পাশে কিছু কাজকর্ম করছিলেন, সম্ভবত ফরেন্সিক ডিপার্টমেন্টের। আমি টিভিতে ওরকম কাজকর্ম আগেও দেখেছি। তুমি কিছু খুঁজে পেলে? ভদ্রলোক মিস্টার বিশ্বাসকে কথাটা জিজ্ঞেস করলেন। না, এখনো কিছু পাইনি। ওনারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, অভি তখন তাঁবুর ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল। ওই সমস্ত বুদ্ধিমান প্রফেশনালদের কাজে নাক গলানোটা ভালো দেখায় না বলে আমি মৃতদেহটা ভালো করে লক্ষ্য করতে লাগলাম, কারণ একমাত্র সেটাই যেন তখন নিঃসঙ্গভাবে পড়েছিল। শেষে এই দিনের আলোয় আমি মৃতদেহটা ভালোভাবে লক্ষ্য করায় সেটা কোন লিঙ্গের তা বুঝতে পারলাম। মৃতদেহটা যখন শেষবার দেখেছিলাম তারপর প্রায় 9 ঘন্টা কেটে গেছে, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই একেবারে ফুলে ফেঁপে বিকৃত হয়ে গেছে। যদিও মৃতদেহটা ডিকম্পোজিশনের ব্লোড স্টেজে আছে, তবুও আমি 100% শিওর যে জীবিত বা মৃত অবস্থায় মানুষটাকে না তো আমি চিনতাম আর না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। আপনার সাথে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা পুলিশ... আচ্ছা, তুমি কি ডিকম্পোজিশন স্টেজ সম্পর্কে কিছু জানো? মিস্টার বিশ্বাসের কথা শেষ হওয়ার আগেই 5ম ব্যক্তিটি কথাটা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, মৃত্যুর পর মানব শরীর ডিকম্পোজিশনের 4টে স্টেপ পেরোয়।
অটোলাইসিস, ব্লোট, অ্যাক্টিভ ডিকয় আর ওই স্কেলিটাইজেশন। বাহ, চমৎকার। মনে হয় তুমি পড়াশুনো। না 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 স্যার, আমার দৌড় ওই ডিসকভারি আর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল পর্যন্ত। ও সরি ইয়াং ম্যান, বাই দ্য ওয়ে, আমি ডক্টর চ্যাটার্জি, ফরেন্সিক ডিপার্টমেন্টের সিনিয়র স্টাফ সায়েন্টিস্ট, কিংবা তার থেকেও উচ্চপদস্থ কেউ। তুমি কিভাবে জানলে? আমার সঙ্গে তো কোনো আই কার্ড নেই। ওই আমরা ঢোকার সময় যখন রেজিস্টারে সাইন করেছিলাম, তখন ওপরে ডক্টর অজয় চ্যাটার্জি এবং তার সিগনেচারটা দেখি, এই আর কি। তাছাড়া কিছু সাংবাদিক বাইরে এই ব্যাপারে আলোচনা করছিল। তারপর যখন ভেতরে ঢুকে আপনাকে আপনার কাজ করতে দেখলাম, তখন আমার একটা পাকাপোক্ত ধারণা তৈরি হলো। বাই দ্য ওয়ে, আমি অভি সরকার। ব্র্যাভো ইয়াং ম্যান, ব্র্যাভো। তোমার মধ্যে অনেক অসাধারণ গুণ রয়েছে। তোমার ডিসকভারি থিওরি দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু এটাও বলতে পারবো যে আমাদের শরীর থেকে যে গন্ধটা আসছে সেটা পাইরেথ্রিনস মেশানো ওই অদ্ভুত লিকুইডটার গন্ধ। সম্ভবত ওর সঙ্গে আরও কিছু উপাদান টুপাদান মিশিয়ে আপনি ওটা তৈরি করেছেন। সরি, কিন্তু পাইরেথ্রিনস এই জিনিসটা কি? আর আপনি কি মনে করেছেন কি? হ্যাঁ, এটা কোনো সায়েন্স বা রান্নার প্রোগ্রাম? ওকে বলতে দাও বিশ্বাস, ওকে বলতে দাও। হ্যাঁ অভি, তুমি ঠিক ধরেছ। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে মৃতদেহটার এমন অবস্থা হওয়ার কারণ কি? আমার মনে হয় মৃতদেহটার এমন অবস্থার কারণ হলো পিঁপড়ে। মনে হচ্ছে ওরা যেন এটাকে ওদের ঘর বানিয়ে ফেলেছে। আচ্ছা, আপনি মৃত্যুর সঠিক সময়টা আমাকে বলতে পারবেন? পোস্টমর্টেম না হলে একেবারে সঠিক সময়টা বলা মুশকিল। তবে পরীক্ষা করে মনে হচ্ছে মৃত্যুর সময়টা প্রায় ওই 12 থেকে 14 ঘন্টা আগে। হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে একটা মৃতদেহের ব্লোটিং স্টেজে পৌঁছানোর জন্য 24 থেকে 72 ঘন্টা লাগে। কথাটা ভুল হলে আমাকে শুধরে দেবেন ডক্টর চ্যাটার্জি। কথাটা বলে অভি ডক্টর চ্যাটার্জির দিকে একবার তাকালো এবং ডক্টর চ্যাটার্জি সম্মতির ভঙ্গিতে মাথা নাড়লেন। এই স্টেজেই শরীর ফোলা আরম্ভ করে। শরীরের অভ্যন্তরীণ ডিকম্পোজিশন ব্যাকটেরিয়া এই সময় শরীরের ভেতর নানা জায়গায় ছড়িয়ে এক ধরনের গ্যাস তৈরি করে এবং সেই গ্যাস সারা শরীরে ছড়িয়ে পড়ে। তার ফলেই শরীরটা ফুলে ওঠে এবং ওই গ্যাস থেকে এক ধরনের দুর্গন্ধও উৎপন্ন হয়, যা ডিম পাড়া মাছিদের বেশি করে আকৃষ্ট করে, বিশেষ করে ব্লো ফ্লাইদের। কিন্তু এক্ষেত্রে যদিও দেখা যাচ্ছে এবং বোঝাও যাচ্ছে শরীরটা ব্লোটিং স্টেজে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও না তো আমরা কোনো মাছি দেখতে পাচ্ছি আর না তো মাছির ডিম। আরেকটা জিনিসও খেয়াল করে দেখবেন স্যার, মৃতদেহ ছাড়া আমরা আমাদের শরীরে কিন্তু ওই ধরনের কোনো দুর্গন্ধ পাচ্ছি না। ছোট বাচ্চা ছেলেরা বাঁদর নাচ দেখলে যেমন আনন্দিত হয়ে ওঠে, ডক্টর চ্যাটার্জি আনন্দে ঠিক তেমনই হাততালি দিয়ে উঠলেন এবং মিস্টার বিশ্বাসকে দেখে মনে হলো তিনি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি মিস্টার বিশ্বাসের অবস্থাটা বুঝতে পারলাম। আপনার কাজ এখানে হয়ে গেলে আপনি যেতে পারেন, কিন্তু আমাদের খবর না দিয়ে এলাকা ছেড়ে কোথাও যাবেন না। ভবিষ্যতে যোগাযোগের জন্য আমার কনস্টেবলকে আপনার হোটেলের অ্যাড্রেসটা লিখে দিয়ে যান। আমরা যখন তাঁবু থেকে বেরিয়ে আসছিলাম ঠিক তখনই অভি পেছন ফিরে আবার মিস্টার বিশ্বাসের কাছে গিয়ে উপস্থিত হলো। অবশ্য অভির এইসব কাণ্ডকারখানা দেখে আমি মোটেও অবাক হলাম না, কারণ আমি জানতাম ওর মতো মানুষ এত তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে নড়বে না। আমি মিস্টার বিশ্বাসকে বললাম, স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওই মৃত ব্যক্তির সাথে এই তাঁবুতে যে ছিল তাকে খোঁজার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারি। কি করছিস কি অভি? পাগলামি বন্ধ কর, চল হোটেলে ফিরে চল। কথাগুলো বলার সময় আমার পা কাঁপছিল। অভি আমার দিকে আঙুল নির্দেশ করল। লকআপের মধ্যে আমি যে কোণায় দাঁড়িয়েছিলাম ঠিক সেই কোণায় একটা মাতালও দাঁড়িয়েছিল। সে কেমন যেন অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো। তারপর অভি আবার মাতালটাকে ঘটনাটা বলতে শুরু করলো। মিস্টার বিশ্বাস জবাব দিলেন, আমাদের সময় নষ্ট না করে যদি কিছু জানা থাকে তাই বলুন, আর এইভাবে ঘুরঘুর করা বন্ধ করুন। এটা কোনো ছেলেদের স্কাউট ক্লাব নয়। সরি স্যার, কিন্তু আমি যেটা বলছিলাম যে মৃত ব্যক্তি সম্পর্কে যদিও আমি কিছু জানি না, কিন্তু এই তাঁবুতে কে ছিল তা খুঁজতে আমি সাহায্য করতে পারি। কি বলছেন কি আপনি? আপনার মনে হয় যে লোকটা মারা যাওয়ার আগে ওর সাথে অন্য কেউ এখানে ছিল? আপনি কি দেখতে পাচ্ছেন না
আমরা পর্যন্ত এখনো কোনো মানুষের চিহ্ন এখানে খুঁজে পাইনি। আচ্ছা, তুমি এক্স্যাক্টলি কি ভাবছো সেটা আমাদের বলতে পারবে? ডক্টর চ্যাটার্জি, আমি যখন মিস্টার বিশ্বাসের সঙ্গে এই তাঁবুতে ঢুকি, প্রথম যে জিনিসটা আমার নজরে পড়ে সেটা হলো এর ভেতরের আয়তন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার মনে হয়েছিল এই মৃতদেহের মতো একজন মানুষ এত বড় একটা তাঁবু বয়ে এনে একা খাটিয়েছেন কেন? আপনি কি করে জানলেন যে লোকটাই ওই তাঁবুটা বয়ে এনেছিল? প্রতিটা ভাড়া করা তাঁবুরই একটা সিরিয়াল নাম্বার থাকে এবং সাবধানতার জন্য তার ওপর তার মালিকের ডিটেলসও থাকে, কিন্তু এই তাঁবুটার ওপর সেরকম কিছু আমাদের চোখে পড়েনি। আর এটা যদি সত্যি কোনো ভাড়া করা তাঁবু হতো তাহলে এর মালিক তো বর্তমানে আমাদের সঙ্গে উপস্থিত থাকতো, তাই নয় কি স্যার? তো আমি যেটা বলছিলাম, এর মতো একজন মানুষ শুধুমাত্র নিজের জন্য অত বড় একটা তাঁবু খাটাতে যাবে কেন? তারপর আমি খেয়াল করলাম তাঁবুর ভেতরটা দরকারি জিনিসপত্রে সাজানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কেমন যেন একটু খটকা লাগলো। মানে এই ধরনের একজন মানুষ নিজের ছুটিতে অত পরিশ্রম করবে বিশ্বাস হয় না আর কি। হয়তো কোনো সহৃদয় ব্যক্তি একে সাহায্য করেছে, অথবা এর সঙ্গে কেউ ছিল। আমার মতোই কোনো সহৃদয় ব্যক্তি, বুঝলে? এই যে আমি এখানে বসে বসে যেমন তোমার ভাঁট শুনে তোমাকে টাইম পাস করতে সাহায্য করছি, সেই রকমই কোনো সহৃদয় লোক ছিল। নিঃসন্দেহে। মাতালটার কথার উত্তর দিয়ে অভি আবার ঘটনাটা বলা শুরু করলো। তারপর আমি ডক্টর চ্যাটার্জিকে জিজ্ঞেস করলাম, স্যার ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? মানে এতগুলো পিঁপড়ে একটা মৃতদেহকে তাদের অন্তিম ভোজন বানিয়ে তার মধ্যেই কলোনি বসিয়েছে। মানে আমি বলতে চাইছি যে জেনারেলি পূর্ব আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় সিয়াফু অথবা ডরিলাস প্রজাতির পিঁপড়ে দেখতে পাওয়া যায়। এইসব পিঁপড়েগুলো তাদের আক্রমণাত্মক স্বভাবের জন্য বেশ পরিচিত এবং তার থেকেও বেশি বিখ্যাত মানুষ খেকো হিসেবে। কিন্তু এখানকার সাধারণ পিঁপড়েরা তেমন নয়। তবু ওই মৃতদেহের ওপর অমন করে বাসা বাঁধল কেন? তখনই হঠাৎ আমার মনে হলো পিঁপড়ে, জন্তু, জানোয়ার এবং কীটপতঙ্গ এরা একে অপরের প্রতি ফেরোমনের কারণে আকৃষ্ট হয়ে থাকে। তাই কোনোভাবে কি ওই পিঁপড়েগুলো ওই মানুষটার ফেরোমনের বা ওই জাতীয় কোনো উপাদানের কারণে আকৃষ্ট হয়েছে? বর্তমানে কিন্তু অনেক নামি দামি পারফিউম কোম্পানি তাদের প্রোডাক্টে ফেরোমন ইউজ করছে। আমার মনে হয় ডক্টর চ্যাটার্জি, পোস্টমর্টেমের সময় ওই মৃতদেহ থেকে এমন কোনো উপাদান আপনি নিশ্চয়ই পাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওইসব পারফিউমের যা আকাশ ছোঁয়া দাম হয়, তাতে আমার আপনার এমনকি ওই মৃত ব্যক্তির পক্ষেও তা ব্যবহার করা খুব একটা সহজ বলে তো মনে হচ্ছে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে তার জামা, জিন্স বা রিস্ট ওয়াচটা খুব একটা পপুলার কোনো ব্র্যান্ডের কিন্তু নয়। তাহলে এমন একজন ব্যক্তি কিভাবে অমন উঁচু দরের পারফিউম এমন একটা জায়গায় বেড়াতে আসার জন্য ব্যবহার করবে? সে কারণেই আমার মনে হলো যে সে মারা যাওয়ার আগে হয়তো অন্য কারো পারফিউম ব্যবহার করেছিল। অবশ্য আপনারা চাইলে ওর লাগেজের মধ্যে পারফিউমটা খোঁজার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমার বিশ্বাস ওটা ওখানে পাওয়া যাবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে মিস্টার বিশ্বাস সেই মৃত ব্যক্তির লাগেজটা নিয়ে বেশ ভালোভাবে খোঁজা আরম্ভ করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এবার কি হবে? আপনি কিছু আন্দাজ করতে পারছেন? কোনো রকম আইডি ছাড়াই একজন মানুষ শুধুমাত্র পিঁপড়েদের খাবার হওয়ার জন্য এখানে পড়ে থাকবে, এটা বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ বর্তমান পরিস্থিতির কথা যদি ভেবে দেখা যায়, তাহলে আমার মনে হয় পিঁপড়েগুলো ওর কাছে পৌঁছনোর আগেই কেউ ওর আইডিটা সরিয়ে ফেলেছে। তবে আশা করছি অটোপসি শেষ হলে আমরা ওই ফেরোমন পারফিউমের উপাদানগুলো জানতে পারবো। আর একবার উপাদানের নামগুলো জানা গেলে কোন ব্র্যান্ডের পারফিউম সেটাও জানতে পারা যাবে, এবং সেখান থেকে পারফিউমগুলো কাকে বিক্রি করা হয়েছিল সেটাও একটা কাস্টমার লিস্ট দেখে জানা যেতেই পারে। তারপর সেই লিস্ট মিলিয়ে কারা কারা লাস্ট কদিনে এখানে ঘুরতে এসেছে সেটা বের করতে পারলেই আমরা আমাদের অপরাধীকে খুঁজে পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কাজটা অনেক সময় সাপেক্ষ। আমার কথার উপর ভিত্তি করেই ডক্টর চ্যাটার্জি মিস্টার বিশ্বাসকে কথাটা বললেন। হ্যাঁ, অভির বলা কথাগুলো যদি সত্যি হয় তাহলে কাজটা সত্যি অনেক সময় সাপেক্ষ। ঠিক
এই মুহূর্তে আমি তাদের কথার মাঝে একটা ফোড়ন কাটলাম। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, এক্ষেত্রেও আমি আপনাদের কিছুটা সাহায্য করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কী। ডক্টর চ্যাটার্জি আপনার সাথে এতটা স্বচ্ছন্দভাবে আচরণ করছেন কিভাবে? আমার কিন্তু এটা কোনো কর্মসূত্রের সুবাদে বলে মনে হচ্ছে না মিস্টার বিশ্বাস। মিস্টার বিশ্বাস কিছু বলা বা করার আগেই ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, সে ব্যাপারে আমি আর কি বলবো, তুমি এতক্ষণ বেশ ভালোই লক্ষ্য করেছ। এবার তুমি একটু ভেবে দেখো তোমার উত্তর পাও কিনা। আমার অনুমান যা, মানে সেটা বলবো কিনা ভাবছি আর কি। মানে আপনাদের দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক আছে, আমি এ ব্যাপারে শিওর না, কিন্তু আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যেখানে লেখা ছিল আমাদের ডিএনএর মতো কানের লতিও একটা বংশানুক্রমিক বৈশিষ্ট্য, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমরা আমাদের কানের লতির বৈশিষ্ট্য আমাদের পিতামাতার কাছ থেকেই পাই। এরপর আন্দাজ করে বলো তো কি হলো? অভি সেই মাতালটাকে কথাগুলো জিজ্ঞেস করলো। হঠাৎ এমন একটা প্রশ্নে মাতালটা বলল, আমি কি করে জানবো বলো তো, তুমি বলো। আমি বলে উঠলাম, কি আবার হবে, এই যে আমরা এখন জেলের ভেতরে বসে আছি। ওহ কাম অন, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার না, তোর জন্যই আমরা আবার একটা এরকম অবস্থায় ফেসে গেছি, ইডিয়েট একটা। তোর কান্নাকাটি একটু বন্ধ করবি ভাই, আমি ওটা ইচ্ছে করে করতে চাইনি। আসলে তখন আমার খুব কৌতূহল হয়েছিল আর মুখ ফসকে বেরিয়ে গেছে ব্যাপারটা। তোর কৌতূহলের মায়ের বাপ। তো তুই যদি ওদের সম্পর্ক নিয়ে কোনো মাথা না ঘামাতিস তাহলে মিস্টার বিশ্বাস অতটা চটে উঠতেন না, আর আমাদেরও এখানে লকাবে বসে থাকতে হতো না। তুই আজ সকালে ব্রেকফাস্ট করার সময় খবরের কাগজে পারফিউমের খবরটা পড়েছিলি, কিন্তু সেটা ওনাদের মোটেই জানাসনি। কাজেই তোর ওই অনর্থক কৌতূহলের অজুহাত আমাকে দিস না। ও তাই নাকি? তাহলে তুইও আজকাল একটু আধটু লক্ষ্য করছিস? হ্যাঁ, ভেরি সরি, সত্যি ওটা আমার উদ্দেশ্য ছিল না। তবে তোকে বিশেষ চিন্তা করতে হবে না। আমাদের যখন কনস্টেবল তাঁবুর বাইরে বের করছিল তখন আমি ডক্টর চ্যাটার্জিকে পারফিউমের খবরটা বলে এসেছি। মাতালটা তার টমেটোর মতো লাল চোখে অভির দিকে তাকালো। এখানে কি চলছে আমি কিছু বুঝে উঠতে পারছি না ভাই। ওই যে ওই পারফিউম না সেন্ট কি বলছিলে, খবরটা কি, কেসটা বলো দেখি। শুরুতে মনে হচ্ছিল তুমি শালা ভাঁট দিচ্ছ, কিন্তু এখন কেমন যেন খুব ইন্টারেস্ট লাগছে। বলো দেখি, বলো কেসটা কি বলো। অভি আবার মাতালটাকে ঘটনাটা বলা শুরু করলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, আমি ওনাদের বলেছিলাম দ্বিতীয় যে ব্যক্তিটিকে আমরা খুঁজতে চাইছি তাকে খুঁজে বের করার জন্য আমি সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে আমার একটা ছোট্ট কৌতূহল ওনাদের মেটাতে হবে। তা আমার কথা শুনে তো মিস্টার বিশ্বাস প্রচণ্ড রেগে ওঠেন এবং একজন কনস্টেবলকে আমাদের তাঁবুর বাইরে বের করে দেওয়ার আদেশ দেন। তারপর তিনিও রেগে মেগে তাঁবুর বাইরে বেরিয়ে যান। কিন্তু কনস্টেবল যখন আমাদের তাঁবুর বাইরে বের করার জন্য প্রস্তুত হয় তখন আমি ডক্টর চ্যাটার্জিকে আজকের খবরের কাগজে পড়া পারফিউমের আর্টিকেলটা সম্পর্কে বলি। সেই আর্টিকেলে ক্রেতাদের একটা অদ্ভুত অভিযোগের কথা লেখা ছিল, যে কারণে একটা বিখ্যাত পারফিউম কোম্পানিকে তার শেষ 30টি ফেরোমন পারফিউমের স্যাম্পল মার্কেট থেকে তুলে নিতে হয়। ক্রেতারা অভিযোগ করেছিলেন যে পারফিউমটা ব্যবহার করার পর বহু কীটপতঙ্গ নাকি তার গন্ধে আকৃষ্ট হচ্ছে, এবং সেই জন্য কোম্পানি তাদের মানি ব্যাক পলিসি অনুযায়ী সিদ্ধান্ত নেয় যে তাদের পারফিউমগুলি মার্কেট থেকে তারা তুলে নেবে। এখন মৃতদেহ, তাঁবু এইসব লক্ষ্য করে এবং বর্তমান পরিস্থিতির বিচার করার পর আমার মনে হয় যে ওই তাঁবুর মৃতদেহের সাথে থাকা দ্বিতীয় ব্যক্তিটি খবরের কাগজে বলা ওই পারফিউমটাই ব্যবহার করেছে। এখন আমরা যদি ওই কোম্পানির কাছে গিয়ে সেই 30 জন কাস্টমারের নাম জানতে পারি তাহলেই বুঝতে পারবো তাদের মধ্যে কে কে এই ঘটনার সময় দীঘায় উপস্থিত ছিল, এবং এইভাবে মিস্টার বিশ্বাস খুব সহজেই তার তদন্ত সম্পূর্ণ করতে পারবেন। তা না হলে জেনারেলি অটোপসি হওয়ার পর সেই ফেরোমেন অনুযায়ী কোম্পানির নাম খুঁজে বের করা যথেষ্ট সময় সাপেক্ষ, এবং বর্তমানে সেটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তার বদলে মিস্টার বিশ্বাস প্ল্যান বি হিসেবে যদি আমার থিওরি অনুযায়ী তদন্ত করতে পারেন তাহলে হয়তো খুব সহজেই কেসটা সলভ হয়ে যেতে পারে। আমি ডক্টর চ্যাটার্জিকে এই কথাগুলোই বলে এসেছিলাম, এবং আমার অনুমান ডক্টর চ্যাটার্জি যে কোনো মুহূর্তে একটা সুখবর নিয়ে উপস্থিত হতে পারেন। তবে কিন্তু ভাই, এই ঘটনায় আমি তোর অবজারভেশন পাওয়ার দেখে খুব ইমপ্রেসড।
আমি বুঝলাম আসলে এই কথাটা বলে অভি আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু আমি অত সহজে গলবার পাত্র নই। বললাম, দেখ, তুই ডক্টর চ্যাটার্জিকে যা বলেছিস ঠিক আছে, আমি মানলাম, কিন্তু গত 4 ঘন্টা ধরে আমরা এখানে বন্দি। আমরা এখন এখান থেকে বেরোবো কি করে? ওই যে তোর উত্তর এসে গেছে। লকআপের বাইরের দিকে তাকিয়ে কথাটা বলল অভি। আমি দেখলাম ডক্টর চ্যাটার্জি সেই কনস্টেবলটিকে খুঁজতে আরম্ভ করলেন যে আমাদের ধরে এনেছিল। কিছুক্ষণ পর সেই কনস্টেবল ভদ্রলোকটি আমাদের জেলের বাইরে বের করে নিয়ে গেলেন। আমাদের যেতে দেখে মাতালটা কান্নাকাটি আরম্ভ করে দিল। ভাই, আমাকে একা ফেলে রেখে যাস নে ভাই। তোমার জন্য কিছুক্ষণের জন্য হলেও কিন্তু এই জেলের মধ্যে আমার নিজেকে একা মনে হয়নি। আমি জানি না তো কি প্রবলেম আছে, কিন্তু আশা করছি সব ঠিক হয়ে যাবে। ডাক্তার ফাক্তার কিছু একটা দেখিয়ে নিস ভাই তুই। এত নাটকীয়তার কোনো কারণ যদিও আমার মাথায় ঢুকছিল না, কিন্তু ডক্টর চ্যাটার্জিকে দেখে ঘটনাটার ব্যাপারে বেশ অশান্ত মনে হচ্ছিল। তিনি আমাদের তার গাড়িতে উঠতে বললেন। তিনি বসলেন ড্রাইভারের পাশে, আমরা বসলাম পেছনের সিটে। প্লিজ, গৌতমের ব্যবহারে তুমি কিছু মনে করো না। দেখো, তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে যেটা লক্ষ্য করেছো সেটা খুবই গোপনীয়, এবং হাতে গোনা কয়েকজন ছাড়া এই ব্যাপারে আর কেউ জানে না। তোমার অনুমান ঠিকই ছিল, ও আমারই সন্তান, কিন্তু ওর মাকে আমার বিয়ে করবার আগেই ওদের ফ্যামিলি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই জন্যই গৌতম ওই পদবি পেয়েছে। গৌতমের মায়ের স্বামী মারা যাবার পর আমরা আবার যোগাযোগ করি এবং এই সম্পর্কের সাথে বেশ খুশিতেই জীবনযাপন করছি। তবে সম্পর্কটা এখনো গোপনীয়ই রয়েছে। কিন্তু তুমি যখন সেই গোপন সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে, ও তখন ধৈর্য হারিয়ে ফেলল। ও কিন্তু আসলে তোমাদের জেলে ঢোকাতে চায়নি। ওই অপদার্থ কনস্টেবলটাই গৌতমের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এসব করেছে। মিস্টার বিশ্বাসের হয়ে ডক্টর চ্যাটার্জি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, ঠিক আছে ডক্টর, যা হয়েছে হয়েছে, ইটস ফাইন। অভি জিজ্ঞেস করল, দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, মৃতদেহটা পোস্টমর্টেমে পাঠানোর পর আমি তোমার থিওরিটা গৌতমকে বুঝিয়ে বলি। তারপর তুমি যেমন যেমন বলেছিলে সেই মতোই সব কিছু করেছে। একজন পুলিশের পক্ষে সাধারণ মানুষের উপদেশ শোনাটা খুব কঠিন, তবুও সে একমাত্র ন্যায় বিচারের জন্য সব কিছু ভাবনা চিন্তা করে তোমার থিওরি অনুযায়ী প্ল্যান বি বেছে নিয়েছে। তা খোঁজ খবর নিয়ে কি পাওয়া গেল? পারফিউম কোম্পানি থেকে কাস্টমার লিস্ট পাওয়ার পর ওই 30 জনের মধ্য থেকে আমরা সেই একজনকে খুঁজে বের করতে পেরেছি। সে নিউ দীঘায় হারমিত হোটেলে উঠেছে। আমরা এখন সোজা সেখানেই যাচ্ছি। গৌতম আমাদের সাথে সেখানেই দেখা করবে। আমরা যখন হোটেলে পৌঁছলাম, মিস্টার বিশ্বাস সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের জিজ্ঞেস করলেন, কি উপযুক্ত শিক্ষা পেয়েছেন তো? আশা করছি ডক্টর চ্যাটার্জি আপনাকে যা জানানোর জানিয়েছে। তাই বর্তমানে আমি শুধুমাত্র এই কেসটার ওপর ফোকাস করতে চাই। আমি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি কারণ আপনি এই জটিল কেসটায় আমাদের সাহায্য করতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত আমার এটা আপনার অনুমানের ওপর ভিত্তি করে একটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতোই মনে হচ্ছে। আমাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো পাকাপোক্ত প্রমাণ আসেনি যার ওপর নির্ভর করে ওই মৃত্যুটার সাথে দুজনের সম্পর্ক বের করা যায়। এমনকি আমরা এখনও পর্যন্ত জানি না লোকটা কিভাবে মরেছে। অটোপসি রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই আপনি কোনো রকম উল্টোপাল্টা কথা বলবেন না আর শান্তভাবে আমাদের সাহায্য করবেন। আশা করি আমার কথা স্পষ্ট বোঝা গেছে। হ্যাঁ, জলের মতো। হোটেলের ম্যানেজার দ্বিতীয় ব্যক্তির ভাড়া নেওয়া রুমের কাছে নিয়ে গেলেন আমাদের। করিডোর দিয়ে যেতে যেতে তিনি জানালেন, রুম নাম্বার 112 একজনের জন্য 2 দিন ভাড়া নেওয়া হয়েছে। রুমের সামনে এসে পৌঁছতে মিস্টার বিশ্বাস বেল বাজালেন। কিছুক্ষণ পর প্রায় 28-29 বছর বয়সী এক অপূর্ব সুন্দরী মহিলা দরজাটি খুলল। সে একবার আমাদের সবার দিকে তাকিয়ে দেখে নিল, তারপর জিজ্ঞেস করল, হ্যাঁ বলুন, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? যদি কিছু মনে না করেন, আমরা কি আপনার রুমের ভেতরে গিয়ে বসতে পারি? ওখানেই আমাদের কথাবার্তা বলতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। মেয়েটির পেছন পেছন আমরা ভেতরে গিয়ে পৌঁছলাম। মিস্টার বিশ্বাস এবং ডক্টর চ্যাটার্জি সোফার উপর বসলেন।
আমি আর অভি তাদের পাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা বিছানার এক পাশে গিয়ে বেশ মার্জিতভাবে বসল। এক্সকিউজ মি, আমি আপনার বাথরুমটা একটু ব্যবহার করতে পারি? আসলে অনেকক্ষণ থেকে আটকে রেখেছি তো। হঠাৎ অভির এমন অদ্ভুত কথায় আমরা খুব অবাক হলাম। মেয়েটি কিছু মনে করেছে কিনা তা ঠিক বোঝা গেল না, কিন্তু মিস্টার বিশ্বাসের মনের ভেতর কি চলছে তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। এবং আমিও যে অভির কাণ্ডকারখানায় ওই একই জিনিস অনুভব করছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মিস্টার বিশ্বাস যতক্ষণ কাঁচের টেবিলের ওপর তার নোটবুক এবং কিছু কাগজপত্র ফাইল থেকে বের করছিলেন ততক্ষণে অভি বাথরুম থেকে ফিরে এসেছে। আচ্ছা মিস চারু মিত্রা, আপনি কি বলতে পারবেন আপনি কি করেন এবং এখানে কেন এসেছেন? আমি এখানে ছুটি কাটাতে এসেছি, আর আপনারা যেহেতু অলরেডি আমার নাম জানেন তাই আশা করি আমার কাজের সম্পর্কেও নিশ্চয়ই জানেন। আমরা যখন আপনার বাড়িতে তদন্ত করতে যাই তখন আপনার প্রতিবেশীরা শুধু আমাদের বলেছে যে আপনি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য সাম কাইন্ড অফ লাইভ ভিডিও ব্লগ বানান। ব্যাপারটা হলো ওরা কিছুটা ঠিক। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ট্রাভেল ব্লগ ভিডিও বানাই। ওকে, আচ্ছা এই ফটোগুলো দেখুন তো, আপনি এনাকে চেনেন? আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন এসব দেখাচ্ছেন, আমি এনাকে চিনি না। মিস্টার বিশ্বাস একবার ডক্টর চ্যাটার্জির দিকে তাকালেন, তারপর মৃত ব্যক্তি সম্পর্কে সমস্ত ঘটনাটা মেয়েটিকে বললেন। আচ্ছা মিস চারু, গতকাল আপনি হোটেলে চেক ইন করার পর কি করেছিলেন? গতকাল চেক ইন করার পর আমি আমার লাগেজগুলো রেখে দুপুর 12:15 নাগাদ সমুদ্রে যাই, আর তারপর 3টে নাগাদ আমার রুমে ফিরে আসি। কিন্তু আপনি কি আমাকে বলবেন আমাকে এসব কেন জিজ্ঞেস করা হচ্ছে? আমি আপনার সমস্ত সন্দেহ দূর করে দেব, কিন্তু তার আগে আমাকে বলুন আপনি ফিরে এসে কি করেছিলেন? ফিরে এসে আমি 3:40 নাগাদ লাঞ্চ সেরে একটা হালকা ঘুম দিই, তারপর সন্ধেবেলা বিচ মার্কেটে যাই আমার বন্ধুদের জন্য এখানকার কিছু মেমেন্টো কিনতে। দেওয়ালে রাখা সমুদ্রের বিচে কিনতে পাওয়া যায় এমন কিছু জিনিসপত্রের দিকে আঙুল দেখিয়ে মেয়েটি কথাগুলো বলল। 8:30 নাগাদ আবার রুমে ফিরে আসি। বিশ্বাস না হলে আপনি হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। শুনুন মিস চারু, ওই মৃত ব্যক্তি সম্পর্কে আমাদের তদন্তের জন্য আমরা প্রত্যেক ট্যুরিস্টকেই একই জিনিসই জিজ্ঞেস করছি। আপনার সহযোগিতার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা ফুটেজগুলো চেক করে আবার আগামীকাল আপনার সাথে যোগাযোগ করব। দয়া করে এই অসুবিধার জন্য কিছু মনে করবেন না। ওনারা যেই মুহূর্তে উঠতে যাবেন ঠিক তখনই মেয়েটি জিজ্ঞেস করল, তার মানে আপনারা বলছেন কোনো রকম ভাবে ওই মৃত্যুর সঙ্গে আমি অথবা অন্য কোনো ট্যুরিস্টের সম্পর্ক রয়েছে, তাই তো? কই না তো, আমরা তো সেরকম কিছুই বলিনি। আমরা আমাদের কাজ হিসেবে কয়েকটা রুটিন প্রশ্ন করছি, এই যা। চিন্তা করবেন না, আমরা বলছি না বটে, কিন্তু ওটা আমরা ঠিকই প্রমাণ করে ছাড়বো। কি বলতে চান আপনি? হ্যাঁ, কি বলতে চান? আমি ওনাকে খুন করেছি? আপনি কি জানেন এই মিথ্যা অপবাদের দায়ে আমি আপনাকে হাজতবাস করাতে পারি? আগুনে ঘি ঢালার কাজে অভির কোনো জুড়ি নেই। সেটা আপনি একমাত্র তখনই করতে পারবেন যখন আমাদের অভিযোগ মিথ্যে হবে। কিন্তু আমি যে অলরেডি জানি মিস চারু, খুনটা আপনিই করেছেন। মিস্টার বিশ্বাসের চোখে আমি কেমন যেন অভিকে পেটানোর একটা ক্ষুধা লক্ষ্য করলাম। চুপ করো অভি, আর পরিস্থিতি বিগড়িও না। আমাদের হাতে এখনো পর্যন্ত কোনো প্রমাণই নেই। আছে ডক্টর চ্যাটার্জি, অনেক প্রমাণ আছে। কি আছে আপনার কাছে বলুন, কি আছে আপনার কাছে? তারপর আমি আপনাকে যদি জেলের ঘানি না টানিয়েছি। তাই নাকি? আচ্ছা মিস চারু, ওই তাঁবুটা ভাড়া নেওয়ার ব্যাপারে আপনি কি জানেন বলুন তো? অভি তাঁবুতে আমাদের যা বলেছিল তারই পুনরাবৃত্তি করলো। ননসেন্স, এটা কোনো কিচ্ছু প্রমাণ করে না। তা ওই আপনার বাথরুমে রাখা ফেরোমন পারফিউমের ব্যাপারে কি বলবেন? আসলে আমি ওটা ওই বাথটবের কাছে আপনার কসমেটিক্সের সাথে দেখে ফেলেছি, এবং সেই পারফিউমটা ওই একই ব্র্যান্ডের যেটার ব্যাপারে সকালে খবরের কাগজে আর্টিকেল বেরিয়েছে। কি? অভির শেষ কথাটা শুনে আমরা সবাই চমকে উঠলাম। হ্যাঁ, যান নিয়ে যান। কি হয়েছে তাতে? হ্যাঁ, আমার কাছে এই পারফিউমটা রয়েছে তো কি হয়েছে? আমার মতো আরো 29 জনের কাছে এই পারফিউমটা রয়েছে, ঠিক আছে? হতে পারে তারাও এখানে এসেছে, আপনারা আপনাদের সোর্সের মাধ্যমে সে খবর পাননি। হতে পারে তাদের কাছে এই একই পারফিউম আছে মিস চারু, হতে পারে আপনিও ঠিক, কিন্তু তাদের মধ্যে কেউ বাঁহাতি নয়। বাঁহাতি? হ্যাঁ, আপনারা খেয়াল করেননি? ও যখন বীজ থেকে কিনে আনা জিনিসগুলোর দিকে নির্দেশ করছিল তখন ও বাঁ হাতে দেখাচ্ছিল, কারণ ওটাই ওর সাধারণ অভ্যেস। তাই বেখেয়ালে প্রকাশ পেয়ে গেছে আর কি। কি মিস চারু? হ্যাঁ, আমি বাঁহাতি,
হয়েছে, কিন্তু তাতেও কোনো কিচ্ছু প্রমাণ হয়ে যায় না। কিন্তু তুমি দেখো যে তাঁবুর দড়িটা যে বেঁধেছিল সে একজন বাঁহাতি ছিল। স্যার, আপনি ওই তাঁবুর ফটোটা আরেকবার দেখান তো। সেটা দেখলেই বুঝতে পারবেন যে তাঁবুর বাঁধা দড়িটা বেশ চোখে পড়ার মতো একটা ব্যাপার। ফটোটা আর একবার ভালো করে লক্ষ্য করার পর পিতা পুত্র যখন মাথা তুললেন তখন অভি আবার তার ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দড়ির গিঁটটা ওর জুতোয় যে গিঁটটা রয়েছে তার থেকে কিছুটা আলাদা। কিন্তু যদি আপনি ফটোটা আর একবার ভালো করে লক্ষ্য করেন, দেখুন এইখানে দেখুন, বুঝতে পারবেন ওই গিঁটটা ওর অন্য জুতোর গিঁটের মতো একই। তো আমি যেটা বলছিলাম আর কি, মানে মৃত ব্যক্তিটি তাঁবু বয়ে এনেছিল এবং একজন বাঁহাতি ফেরোমন পারফিউম ব্যবহারকারীর সাহায্যে তাঁবুটা খাটিয়েছিল। এইসব সূত্র আমাদের এক্স্যাক্টলি কি ইশারা করে মিস চারু? আমার মনে হয় আমার থিওরি এবং তোমার মৌনতা আমার ব্যাখ্যা প্রমাণের জন্য যথেষ্ট। কিন্তু যদি তবুও তুমি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি এটাও বলতে পারি যে ওই পারফিউমের গন্ধটা কিভাবে ওই ভদ্রলোকটির শরীরে ট্রান্সফার্ড হয়েছিল, লাইক সাম লাভি ডাবি। কি তাই তো? এভাবেই তোমার পারফিউমের গন্ধটা তোমার শরীরের ঘামের মধ্য দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে ট্রান্সফার করেছিলে তুমি। আমার বিশ্বাস ডক্টর চ্যাটার্জি এবং তার টিম মৃতদেহের শরীর থেকে যে সোয়েট স্যাম্পল পাবেন সেটা যে তোমারই শরীরের তা অনায়াসেই প্রমাণ করা যাবে। কাজেই মিস চারু, আমি এটাই বলছিলাম, প্লিজ আমাদের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে আর কি। অভি যখন তার বক্তব্য শেষ করল তখন সারা ঘরে পিন পতনের স্তব্ধতা। না, আমি আর কোনো কিছু অস্বীকার করব না। আপনি যা কিছু বললেন সব সত্যি, সব। একমাত্র ভগবানই জানে আপনি কিভাবে এসব খুঁজে বের করলেন। ওয়াও, এতটাও আমি আশা করিনি। কিন্তু যাই হোক, আপনি প্রথমে বলুন মৃত ব্যক্তিটি কে এবং কিভাবে মারা গেল। লোকটি হলো আমি একবার বাথরুমে যাব। হ্যাঁ, যান। ফিরে এসে আমি সব বলবো, কিন্তু তার আগে একবার। চারু বাথরুমে গিয়ে ঢুকল এবং তার কিছুক্ষণের মধ্যেই একটা অপ্রত্যাশিত শব্দে আমরা সবাই চমকে উঠলাম। বিদ্যুতের গতিতে মিস্টার বিশ্বাসকে দরজায় ধাক্কা দেওয়া শুরু করলেন, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। অভি এবং তার দুজনের মাথাতেই তখন একটা অদ্ভুত সন্দেহ বাসা বাঁধল। অভি মিস্টার বিশ্বাসকে বলল, দরজা ভাঙতে হবে। আমরা যখন দরজা ভাঙার চেষ্টা করছি, ডক্টর চ্যাটার্জি তখন হোটেলের ম্যানেজারের কাছে সাহায্যের জন্য ছুটে গেলেন, কিন্তু তিনি কোনো সাহায্য নিয়ে আসার আগেই আমরা দরজা ভেঙে বাথরুমের ভেতর ঢুকে গেলাম। এবং বাথরুমে ঢুকেই অনেক মানুষের চিৎকার ও আর্তনাদ আমাদের কানে ভেসে এলো। তবে সেটা বাথরুমের জানালার নিচ থেকে। সেদিকে তাকাতেই আমরা আর্তনাদের কারণ বুঝতে পারলাম। 2 মিনিটের মধ্যে আমরা ওই জানালার নিচে গিয়ে উপস্থিত হলাম। ডক্টর চ্যাটার্জি এবং হোটেল ম্যানেজারও সেখানে উপস্থিত হলেন আমাদের সঙ্গে। চারু মিত্রের মৃতদেহটা ঘিরে পুরুষ, মহিলা, শিশু সবাই ভিড় করে দাঁড়িয়েছে। তার চোখ দুটো তখনও খোলা, কিন্তু তাতে আর কিছু যায় আসে না। একজন মানুষের শরীরকে পিঁপড়ের ঘর বানিয়ে দেওয়ার পর বর্তমানে তার নিজের শরীর রক্তে ভেসে যাচ্ছে। ডক্টর চ্যাটার্জি তার পালসটা চেক করার জন্য এগিয়ে এলেন। মিস্টার বিশ্বাস ঘটনাস্থল থেকে ভিড় সরাবার চেষ্টা করতে লাগলেন। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। ডক্টর চ্যাটার্জি তার ঘড়ি দেখে মিস্টার বিশ্বাসকে বললেন, মৃত্যুর সময় বিকেল 5:33। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মিস্টার বিশ্বাস মোবাইলে অনেকগুলো ফোন করলেন। 8 ঘন্টার মধ্যে সেখানে একটা অ্যাম্বুলেন্স এবং পুলিশ ভ্যান এসে উপস্থিত হলো।
মৃতদেহটা যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটা 19মুখী রুদ্রাক্ষ সেখান থেকে খসে পড়ল। ডক্টর চ্যাটার্জি সেটা তুলে একটা প্লাস্টিকের ব্যাগের ভেতর ভরে ট্যাগ লাগিয়ে দিলেন। পরন্ত সূর্যের আলোয় তার রক্ত চকচক করে উঠল। একজন পুলিশ কর্মচারী জায়গাটাতে ডু নট ক্রস টেপ লাগিয়ে ঘিরে দিলেন। অ্যাম্বুলেন্সে চারু মিত্রের মৃতদেহটা চলে গেল। এরপর ডক্টর চ্যাটার্জি আর মিস্টার বিশ্বাস চারু মিত্রের রুমটা বেশ ভালোভাবে তল্লাশি করল। সেখান থেকে সবুজ বরাট নামের একজন ভদ্রলোকের একটা কোম্পানির আই কার্ড পাওয়া গেল। আইডির ফটো দেখে আমাদের বুঝতে বাকি থাকলো না ইনি তাঁবুতে আবিষ্কার করা সেই মৃত ভদ্রলোক। মিস্টার বিশ্বাস ওই কোম্পানিতে লোকটির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তার সোর্সদের কাজে লাগালেন। এছাড়াও সেই রুম থেকে দৈনন্দিন জীবনে ব্যবহারকারী নানা ধরনের নামি দামি ব্র্যান্ডের ফ্যান্সি জিনিসপত্রও পুলিশ সংগ্রহ করে। মিস মিত্রর ট্র্যাভেলিং ব্লগ থেকে আয় যে বেশ ভালোই হচ্ছিল তা স্পষ্টই বোঝা যায়। সব শেষে রাত্রি প্রায় 9টা নাগাদ যখন আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম তখন মিস্টার বিশ্বাসের ফোনে একটা কল এলো। তিনি কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলেন। ফোন রেখে তিনি যখন পুনরায় আমাদের কাছে ফিরে এলেন তখন আরও 10-15 মিনিট কেটে গেছে। তিনি এসে বললেন, মিস্টার সবুজ বরাটের ব্যাপারে খোঁজ পাওয়া গেছে। লোকটার অনেক খারাপ স্বভাবই ছিল, কিন্তু বর্তমানে সেসবে আমাদের কাজ নেই। এই কেসের জন্য আমাদের শুধু একটা ঘটনা জানলেই চলবে। ঘটনাটা ঘটেছিল প্রায় বছর 3 আগে। তখন মিস চারু মিত্র ওই কোম্পানিতেই কাজ করতেন। মিস্টার সবুজ বরাট ছিলেন মিস চারু মিত্রার ইমিডিয়েট বস এবং সম্ভবত মিস্টার বরাটের কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন মিস চারু মিত্র। বরাবরই প্রতিবাদ প্রবণ ছিলেন তিনি। তাই এই ঘটনা নিয়ে কোম্পানিতে প্রতিবাদ করায় কোম্পানির হায়ার অথরিটি নিজেদের কোম্পানির সুনাম বাঁচানোর জন্য মিস চারু মিত্রার সঙ্গে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চায়। কিন্তু মিস চারু মিত্রা রাজি হননি। তিনি পুলিশ এবং মিডিয়ার ভয় দেখান। ফলে হায়ার অথরিটি বিভিন্ন অজুহাত দেখিয়ে মিস মিত্রকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেয়। মিস মিত্রের আত্মসম্মান বোধটা বোধহয় বরাবরই একটু বেশিই ছিল। আজকের ঘটনাই তার প্রত্যক্ষ প্রমাণ। সেই জন্যই হয়তো ওই অপমানের বদলা নিতেই এরকম একটা প্ল্যানিং করেন। সামটাইমস ট্রুথস আর পেন ইন যাকে। আচ্ছা স্যার, আমরা কি তাহলে এখন যেতে পারি? হ্যাঁ, এসবের পরে আপনি মুক্ত আকাশের পাখির মতোই স্বাধীন। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি জানতে পারি আমার আর আমার বাবার ব্যাপারে আপনি কোনো রকম আলোচনা করেছেন, তাহলে তো আপনি জানেনই আমি কে। হ্যাঁ, শেষের কথাগুলো মিস্টার বিশ্বাস অভির কানে কানে বললেন। না স্যার, তা কখনো হবে না, কথা দিলাম আমি। ওনাদের বিদায় জানানোর পর হোটেলে ফেরার জন্য আমরা অটো স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম। আমি অভিকে জিজ্ঞেস করলাম, কাল রাত থেকে তো আমরা হোটেলে ফিরিনি, জানি না এই রাতের বেলা গিয়ে আবার সেখানে কোনো ঝামেলায় না পড়তে হয়। তা ঠিক, কিন্তু তার থেকেও আমাদের বর্তমানে ভাবার বিষয় হলো আমরা কিন্তু এখনও এখানে ভালো করে সময় কাটাতে পারলাম না। আমার মনে হয় আমরা যদি আমাদের বাকি সময়টা এই হোটেল হারমিতেই কাটাই খুব একটা মন্দ হবে না, বুঝলি? হোটেলটা থেকে সমুদ্রটাও বেশ ভালো দেখা যায়। চল, ম্যানেজার তো চেনে আমাদের, একটা রুম বুক করার কথা বলে দেখি, যদি পাই ভালোই। অভি তার বক্তব্য শেষ করে পুনরায় হোটেলের দিকে রওনা দিল। কি হলো, কি কার জন্য অপেক্ষা করছিস? হোটেলের রিসেপশনিস্ট যখন ম্যানেজারের অনুরোধে বুকিং রিকোয়েস্টটা নিল, অভি তখন হোটেলের এদিক ওদিক ঘুরে দেখছে। সেই মুহূর্তে হোটেলের ম্যানেজার আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, স্যার আপনার আই কার্ডটা? হ্যাঁ, কিছু মনে করবেন না, সরি স্যার, কিন্তু এত কিছুর মধ্যে আপনার নামটা এখনো জানা হয়নি। আমি মৃদু হেসে জবাব দিলাম, অভি সরকার। এতক্ষণ আপনি শুনছিলেন সাহেব সর্দারের কাহিনী দ্য অ্যান্টস কলোনি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. ইন্সপেক্টর বিশ্বাসের চরিত্রে অভিক, ডক্টর চ্যাটার্জির ভূমিকায় দীপক,
মিস চারু মিত্রার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অভির ভূমিকায় সায়ন, বঙ্গানুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।